দুর্লভ লক্ষিন্দর আজ যেন সে পাঠশাল হইতে বাড়ি ফিরে যাচ্ছি। তবে না না না, ওই লক্ষিন্দরকে যদি আমি বিবাহের কথা স্মরণ না করে দিই, আমি যেন হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা, আমি যেন দেবীত্ব অর্জন করতে পারবো না। তবে কি করব, মনে পড়েছে এই মুহূর্তে মনসার রূপ আড়ালে রেখেই এক সুন্দরী রূপ ধারণ করি আমি ছুটিয়া যাব সেই লক্ষিন্দরের সম্মুখে। শুধুমাত্র আজ এই লক্ষিন্দরকে আমি বিবাহের জন্য উদ্যম করে তুলব। শ্রাবণ এলো মেঘনালো সুন্দর গাছে ফুল ফুটিল হইয়া সারি যারা সবাই এলো। তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো।
পথেই লক্ষিন্দর বাড়ি ফিরে যাচ্ছে। তবে নয়, ওই তো আদরে দেখতে পাই আমি বটবৃক্ষ। ওই বটবৃক্ষের নিচে কিছু সময় বিলম্ব করি না কেন, দেখি সেই লক্ষিন্দর কতক্ষণে আসে এই পথর মাঝে। না 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 না, অনেক বড় বিলম্ব হয়ে গেল। দাদু আমাকে বলেছিল লক্ষিন্দর পাঠশালা ছুটি হওয়া মাত্র তোকে আমি নেবার জন্য আসব, কিন্তু এতক্ষণ হয়ে গেল পাঠশালা ছুটি হওয়া, কিন্তু দাদু এখনো এলো না। কিন্তু আমি বসে থাকতে থাকতে ভোর হয়ে পড়েছি, তাই বিলম্ব করব না। ওই তো দেখি সম্মুখে রাজপ্রাসাদ, এই মুহূর্তেই দাদু আসার আগে আমি নিজে পায়ে হেঁটে যাব। আজ তুমি আমায় এমন ভাবে ধাক্কা মারছো? আমি তোমাকে ধাক্কা মেরেছি? হ্যাঁ। না না না, আমার মনে হচ্ছে তুমি আমাকে ধাক্কা মেরেছো। বাবা, আজ অপর নারীদেরকে এমন ভাবে ধাক্কা মেরি, আবার বলছো আমি তোমায় ধাক্কা মেরেছি? ঠিক আছে গৌ, প্রথম আজে তোমার সঙ্গে ধাক্কা লেগে প্রথম আজে যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। শোনো যুবক, আজ তোমায় এখানে কথা বলবো। বলো। বলছিলাম তোমার নামখানি কি গো? আমার নাম? হ্যাঁ। আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম পাঠশালায়। ও, তবে নিশ্চয় তোমাদের বাড়ি সেই চম্পানি নগরী। তুমি ঠিকই বলেছো। তোমার পিতা অধিপতি চন্দ্রধর, তিনি হচ্ছেন আমার পিতা। যুবক, বলো বলো। তোমাকে আমি আরেকখানি কথা বলবো। বলো। তুমি বিবাহ করেছো? বিবাহ? হ্যাঁ। কি বললে, বিয়ে? আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার পুতুল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? এ কি বলছো? তুমি তো আবার আমায় হাসালি। তুমি এত বড় যুবক হয়ে গেছো, এখনো জানো না যে বিবাহ কি জিনিস? তুমি ঠিকই কথা বলেছো। জানো জানো, ছোট থেকে পিতা মাতা কোলে পিঠে করে মানুষ করেছি, কিন্তু বিয়ের কথা আমি পিতা মাতার মুখে কোনোদিনই শুনিনি, এই তোমার মুখে প্রথম শুনলাম। তাই? হ্যাঁ গো। তবে তুমি জানো না? না। তবে শোনো, তুমি যদি বিবাহ করো, আমি কি সুন্দরী, আমার থেকে অপরূপ সুন্দরী লাভ করতে পারবি, সে তোমার পাশে থাকবি, তোমায় যেন সুন্দর সুন্দর গান শোনাবি, তোমায় যেন ভালোবাসবি গো। তাই? হ্যাঁ। আমায় গান শোনাবে, আমায় ভালো, হ্যাঁ? আমি এতক্ষণে বুঝতে পেলাম নিশ্চয়ই তোমার মাথাটা কোথাও খারাপ আছে, তাই তো প্রথম আছে আমার পথ ঘিরে তুমি উল্টো পাল্টা কথা বলছো। আরে আমার জন্য মা চিন্তা করছে, আমার পথ ছেড়ে দাও, আমাকে যেতে দাও। লক্ষ্মীদানের পঞ্চমটি হয় বয়স, তার অঙ্গে নেই কোনো কাম ভাব। তবে বিলম্ব নয়, এই মুহূর্তে আমি কামদেবের কাছ থেকে কাম ভাবে নিয়ে আমি লক্ষ্মীদানকে সে কি একটি অপরূপ সুন্দরী মেয়ে প্রথম আজে এসে আমার সঙ্গে কতগুলো কথা বললো, তার কথা না রেখে আমি চলে যাচ্ছি? না 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 না, তাকে যে দেখবার জন্য আমার মনখানা বিচলিত হয়ে গেছে, তার সঙ্গে কথা বলবার জন্য মনখানা ছটফট করছে, তার সঙ্গে আমাকে কথা কি করে বলবো? কিন্তু না 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 না, যেই করে হোক না কেন ওই মেয়েটার সঙ্গে আমাকে কথা বলতেই হবে। এই যে শুনছো, অভিমান করেছে, আর একবার গিয়ে দেখি। এই যে শোনো শোনো না। একে তুমি আবার এসেছো? পারলাম না তোমাকে ছেড়ে যেতে। বাবা বাবা বাবা, কি সুন্দর যেন তোমার দুটি চোখ, কি সুন্দর যেন তোমার মুখখানা। তাই? আচ্ছা তোমাকে একটি কথা বলবো। বলো। তোমার নামখানা কি গো? আমার নাম? হ্যাঁ, আমার নাম সোনা। সোনা। সত্যি পাগল হয়ে গেলে? যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে, মনে হচ্ছে তুমি সামান্য মানব নও, হয়তো পূর্বজন্মে কোনো পরীর সঙ্গে তোমার সাক্ষাৎ ছিল। কিন্তু আর একটি কথা আমাকে রাখবে তুমি। বলো। আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। এ কি বলছো? আমি যে তোমার প্রেমে পড়েছি। এ কি? তাই আমি কিছু বলতে চাই।
কি বলবে বলো। ও গো তোমারি বরসে তাই বুঝি? জীবন আমার গো ধন্য হলো। ও বাবা, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। শোনা এসো না ফিরে দাও। এ কি করছো তুমি? ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন বরণ আমার অভিমানে। সোনা, তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন বরণ আমার অভিমানে। ও গো তোমারি মমতায় সকল আশা যেন রাগিয়ে দিলে। সোনা, বলো তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ সত্যি? হ্যাঁ, তবে আই লাভ ইউ বলো। আই লাভ ইউ। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে তুমি আমার জীবনের সুখের গীতি, হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি। তুমি আমার জীবনের সুখের গীতি, হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি। ও গো তোমারি সাধনা সকল আশা যেন রাগিয়ে দিলে। সোনা, সোনা, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। লা 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 লা। হে 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 হে। সোনা
না শোনা, যেও না। অমন করে তুমি আমাকে পাগল করে দিয়ে আমার কাছ থেকে তুমি কেন দূরে সরে যাচ্ছ? একটিবার তুমি আমার কাছে এসো। আমার করে এসো না তুমি। কেন? আমি তোমার কাছে যেতে পারবো না যোগা। কেন আসতে পারবে না? কেন? আমি যে তোমাকে কাছে পাওয়ার জন্য আমি যে বিচলিত হয়ে পড়েছি সোনা। ও, তবে তুমি আমায় কাছে পেতে চাও? সত্যই? তবে শোনো যুবক, আজ যদি তুমি আমায় কাছে পেতে চাও তবে তোমায় যেন একখানে কর্ম করতে হবে। এমন কি কর্ম করতে হবে? এমন কি কর্ম জানো? বলো বলো। আমার সম্মুখার বিলম্ব না করি অবিলম্বে ছুটে যাবে সেই তোমাদের গোসা ঘরে। তারপর গোসা ঘরে প্রবেশ করে থাকবে, যেই যাবে তার সঙ্গে তিনি সত্য আবদ্ধ হয়ে তুলে ধরবে বিবাহর কথা। তবেই আমি তোমাকে কাছে পাবো। হ্যাঁ, তবে যদি তাই হয়, ভেবেছিলাম আমি ফিরে যাব মায়ের কাছেই, মায়ের হস্তে বাটি ভরা দুধ ননি পান করব। তোমার সঙ্গে সাক্ষাৎ হবার পর আমার মন কি বলছে জানো? কি গো? চাই না আমার ওই রাজপ্রাসাদ। এই মুহূর্তে তোমাকে কাছে পাওয়ার জন্য আমি প্রবেশ করলাম আমাদের গোসা মন্দিরে। তোর এত তর্ক অহংকার চা সামান্য মানব হয়ে তুই দেবীর সঙ্গে করিয়া তুই যে বাঁধবি সভা। এবারে দেখো চন্দ্রধর, আমার রাঙ্গাচনে তুই পুষ্প জলে না দিয়ে তুই কেমন থাকিস? তুই ভেবেছিলি চন্দ্রধর তোর পুত্রকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি ওই কোম্পানি রাজার সিংহাসনে লাভ করাবি? আমি কিছুতেই হতে দেব না। আমি হই সিংহিতা পাতালবাসিনী, অষ্টকোটি নাগরী জননী দেবী মনসা। আমার লক্ষ্মীদের এখনো গৃহ মাঝে ফিরে এলো না। প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, তবু আমার সন্তানে ফিরে এলো না। ও গো বাবারা, ও গো মায়েরা, আপনারা আমায় বলে দিন আমার লক্ষ্মীদেরকে দেখেছে? আমায় কেউ বলে দিতে পারছেন আমার সন্তানের কথা? তবে কেন খাই গৃহ মাঝে ফিরে আসবে না? আমি আমার লক্ষ্মীদের জন্য বাটি ভরা দুগ্ধ রেখেছি। লক্ষ্মীদেরকে আমি পেট ভরে খাওয়াবো। ওরে লক্ষ্য, একটি বাড়ি ফিরে আয়, একটি বাড়ি ফিরে এসে আমার মা বলে ডেকে আমার দাবি তো প্রাণকে শীতল করে দে রে লক্ষ্য।
দুগ্ধ বাছা লখাই পড়ে রইল ঘরে রে ওরে বাছা লখা হে কি অদূর থেকে রানীমা অমন করে কান্না করছে কেন? ছয়টি পুত্রকে হারাবার পর রানীমা অঝর নয়নে কান্না করত। আর 6 পুত্র সময় এক পুত্র দুর্লভ লক্ষিন্দরকে পেয়ে রানীমা তো ছয়টি পুত্রের কথা ভুলেই গিয়েছিল। তবে তবে কেন অমন করে রানীমা অঝর নয়নে কান্না করছে? আমি চম্পলার বৃদ্ধ মন্ত্রী, আমাকে যে সান্ত্বনা দিতে হবে। বলি রানীমা, রানীমা, মন্ত্রী কাকা দেখি রানীমা, আপনি অমন করে অঝোর নয়নে কান্না করছেন। আবার কি 6 পুত্রের কথা মনে পড়ে গেছে রানীমা? মন্ত্রী কাকা কেন 6টি সন্তানের কথা মনে পড়বে না মন্ত্রী কাকা? আমি কি সন্তানের মা? রানীমা, তাই আমার আশপাশে আমি মনের দুঃখে শুধু তাই নয়, তবে আমার শ্রীমন্তুল্লাহ লক্ষ্মীদেরকে বেলা 10টার সময় স্কুলে পাঠিয়েছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, তবু আমার লক্ষ্মীদের আমার সন্তানে ফিরে এলো না। কি বলছেন রানীমা? আমার দাদুভাই এখনো এই রাজপ্রাসাদে ফিরে আসেনি? না রানীমা, আপনি চিন্তা করবেন না। আমি তার বৃদ্ধ দাদু, আমার দাদু ভাই যেখানেই থাক, আমি দাদু ভাইকে ফিরিয়ে নিয়ে আসবো। আপনার কান্না দেখলে যে আমি থাকতে পারি না রানীমা। মন্ত্রী কাকা, আপনি যদি অঝোর নয়নে কান্না করেন, তাহলে প্রত্যেকটি প্রজারা কান্না করবে। প্রত্যেকটি প্রজার কান্না দেখে আমি যে স্থির হয়ে থাকতে পারবো না। তাই বলি, যে করেই হোক আমার দাদু ভাইকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। আপনি পারবেন? আপনি আমার লক্ষ্মীদেরকে খুঁজে বার করতে পারবেন? দোহাই, আমি আপনার পায়ে পড়ে বলছি মন্ত্রী কাকা। বেশ, আমি এই মুহূর্তে লখাইয়ের খোঁজে বেরিয়ে পড়ব। যে করেই হোক আমার দাদু ভাইকে আমি ফিরে নিয়ে আসবোই আসবো। মন্ত্রী কাকা, যদি আমার লক্ষ্মীদেরকে খুঁজে বার করতে এনে দিতে না পারেন, যদি না পারি, আমি আমার সুন্দর জীবনকে রাখবো না, আমি প্রাণে মারা যাব। না না রানীমা, না, আমিও কথা দিয়ে যাচ্ছি। যদি আমার লখাইকে ফিরিয়ে নিয়ে আসতে না পারি, তাহলে আমি আর কোনোদিনও এই রাজপ্রাসাদে ফিরে আসবো না রানীমা। আমি আর কোনোদিনও রাজপ্রাসাদে ফিরে আসবো না। আমি তো তোমার জন্য কোনো অপরাধ করিনি। কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিতে চলেছো না? আমার সন্তানকে তুমি কেড়ে নিও না। তুমি আমার কোলে শূন্য করো না। তুমি আমায় মানা হইতে বঞ্চিত করো না। যদি আমায় মানা হইতে বঞ্চিত করে দাও, কে আমায় মা বলে ডাকবে? কে আমায় মা বলে ডেকে আমার তাবিত প্রাণকে শীতল করে দেবে? লখা, সুন্দরী, এখনো ওই সুন্দরীর দুটি
চোখ যেন আমার দুটি চোখে ভেসে ওঠে। তবে কি আমি ওই সুন্দরীকে কাছে পাবো না? তবে কি আমাকে গোসা ঘরে নিয়ে যাওয়ার জন্য কেউ আসবে না? না 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 না, আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি না কেন আমাকে নিয়ে যাওয়ার জন্য এই গোসা মন্দিরে কেউ আসে কিনা। দাদু ভাই, বলি দাদু ভাই, বলি ওগো চম্পলার মায়েরা মাসিরা, আমার দাদু ভাইকে আপনারা দেখেছেন? আচ্ছা, আমার দাদু ভাই হারিয়ে গেছে, এই বুকের ভেতরটা শূন্য হয়ে গেছে। তাই বলুন না, একটিবার দয়া করে বলুন, আমার দাদু ভাইকে আপনারা দেখেছেন? সবাই মাথা নিচু করে দিয়েছে, এরা সবাই বলছে আমরা দেখিনি। তবে তবে আমার দাদু ভাই গেল কোথায়? এতক্ষণে তো পাঠশালা থেকে ফিরে আসার কথা। না না, হ্যাঁ, আমাকে ভালো করে দেখতে হবে। দাদু ভাই, আমাদের চম্পলার এই কষা মন্দিরখানা তো অমন করে কোনোদিন বন্ধ থাকে না। তুমি কি আমার দাদু ভাই এই কষা মন্দিরে প্রবেশ করেছে? বলি দাদু ভাই, দাদু ভাই। এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। এই মুহূর্তে আমাকে সাড়া দিতে হবে। কে? দাদু নাকি? দাদু ভাই, তুই অমন করে গোসা ঘুরে প্রবেশ হয়ে আছিস? বলি দাদু ভাই, গোসা ঘরের দরজাখানা একবার খুলে দে ভাই। দাঁড়াও দাদু, আমি গোসাঘরের দরজা নিশ্চয়ই খুলে দেব, কিন্তু তার আগে তোমাকে যে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। দাদু ভাই, তোমার সঙ্গে অঙ্গীকার করার পর তুমি গোসা ঘরের দরজা খুলে দেবে? হ্যাঁ দাদু। ঠিক বলছো তো? তবে বলো, 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। এই সত্য লঙ্ঘন করিলে কেউ কোনোদিন পায় না নিস্তার। দাঁড়াও দাদু, কিছুক্ষণ অপেক্ষা করো, এই মুহূর্তে আমি দরজা খুলে দিচ্ছি। হে কি দাদু ভাই, ক্ষুধায় তৃষ্ণায় মুখখানা শুকিয়ে গেছে। ওরে দাদু ভাই, তোর গর্ভধারিণী জননী তোর জন্য দুধের বাটি নিয়ে বসে আছে, চল আমার সঙ্গে আয়। দাঁড়াও দাদু, কিন্তু তোমার সঙ্গে আমি কেন অঙ্গীকার করলাম জানো? ও, আমি ভুলেই গেছি। আমি যে তোমার কাছে কিছু চাই। এমন কি চাও দাদু ভাই? আমি বুঝতে পেরেছি রে। কি বুঝতে পেরেছো? তুই আমার কাছে ঘোড়া চাস বুঝি? না না না, তবে ওগো শোনো শোনো, ওগো দাদু, বল বল বল। ওগো দাদু, বলি যে তোমারে, তাই বুঝি? ওই আমি স্কুলে আর যাব না গো। কি বলছো দাদু ভাই? ওগো দাদু, তুমি জানাবে পিতাকে ছি 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 ছি। আমি আর স্কুলে যাব না। দাদু ভাই, আমি স্কুলে আর যাব না গো দাদু, জানাবে পিতাকে। আমার শোনো শোনো, ওগো দাদু, ওগো দাদু, বলি যে তোমারে স্কুলে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি স্কুলে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। দাদু ভাই, আচ্ছা দাদু ভাই, বলো, তুই স্কুলে কেন যেতে চাস না আমি ঠিক বুঝতে পেরেছি। তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ। কেন? বর্তমান যুগের ছেলেরা ওই বাইক মানে মোটর সাইকেল নিয়ে স্কুলে যায়, তো তুইও মনে হয় মোটর সাইকেল নিবি, তাই না? না না না, তবে? কিন্তু স্কুলে যেতে আমাকে কেন ভালো লাগে না জানো? কেন ভালো লাগে না? ওই না স্কুলের লেখা
বয়সটা যে স্কুলে যাওয়ার বয়স। কিন্তু লেখাপড়া করতে যে আমাকে মোটেই ভালো লাগে না। আচ্ছা, এই বয়সে লেখাপড়া করবি না তো কি করবি? লেখাপড়া ছেড়ে দাও, ও দাদু, বিয়ে যে করি, আমি বিয়ে করব, ছি, ছি, ছি। আমি বিয়ে করব। দাদু ভাই, বিয়ে কি জিনিস তুই জানিস? কি? বিয়ে করলে এই শরীর তোর আর থাকবে না রে। কেন? এই অল্প বয়সে কেউ কোনোদিন বিয়ে করে? যদি বিয়ে না দাও কি করব জানো? কি করবে? ওই না বিয়ে যদি না দাও দাদু, আমি রানী মারা যাব। না, দাদু ভাই। বিয়ে যদি না দাও দাদু, আমি রানী মারা যাব। দাদু ভাই, তুই যদি প্রাণে মারা যাস, তোকে নিয়ে তোর পিতার কত আশা। তোর পিতার অবর্তমানে একদিন তুই চম্পলার পবিত্র সিংহাসনে বসবি। তবে যদি তাই হয় দাদু, এক সপ্তাহের মধ্যে পিতাকে বলে আমার বিয়ের ব্যবস্থা করো। আর তুমি কি ভুলে গেছো, গোসাঘর থেকে বের হওয়ার আগে তুমি আমার সঙ্গে অঙ্গীকার করেছিলে? অঙ্গীকার করবার পর আমি তোমার কাছে কিছু চাইবো বলেছিলাম। আমি চাই না কোনো ধন রত্ন টাকা পয়সা, আমি শুধু 7 দিনের মধ্যে আমি বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, আমি বিয়ে করতে চাই। ভাই, বেশ, এই বিয়ের কথা আমি তোর পিতার কাছে প্রকাশ করে বলবো রে। আমার মন কি বলে জানিস? কি দাদু? যেদিন এই বিয়ের কথা তোর পিতার কাছে আমি প্রকাশ করে বলবো, সেই দিন চম্পকনগরে মনে হয় আমার আর থাকা হবে না দাদু ভাই। দাদু, চম্পকনগর থেকে তোর পিতা চন্দ্রপতি সদাগর আমাকে চিরদিনের মতো তাড়িয়ে দেবে রে, তাড়িয়ে দেবে। না দাদু না, তুমি যাও যাও, পিতাকে বোঝাবে, পিতাকে বুঝিয়ে আমার বিয়ের ব্যবস্থা করবে। আর আমি কি করব জানো? কি করবে? আমি ততক্ষণই চাই আমি মায়ের সঙ্গে দেখাটুকু করে আসি। তুই ঠিক বলেছিস। বেশ, এই মুহূর্তে আমি চম্পলার রাজপ্রাসাদে ফিরে যাব। আমার যতই দুঃখ কষ্ট হোক, দাদু ভাইয়ের বিয়ের কথা আমি চন্দ্রপতি সদাগরকে গিয়ে বলবো। আনন্দ লক্ষিন্দরকে নিয়ে আনন্দ তোমার হাতে যেন আমি লক্ষিন্দর দিনের পর দিনই বড় হতে চলেছে। আর লক্ষিন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন, আর স্বপ্নকে সত্যি করবার করে লক্ষিন্দরকে ভর্তি করেছি আমি আমার চম্পলার বাল্য পাঠশালায়। লক্ষিন্দরই আমার বংশের শেষ প্রদীপ। তাই লক্ষিন্দরকে আমাকে মানুষের মতো মানুষ গড়িয়ে তুলতে হবে, যার জন্যই শিক্ষায় উত্তীর্ণ করে আমার বর্তমানে লক্ষিন্দরকে করব আমার চম্পকনগরের উত্তরাধিকারী। সকল আশা আপনার ব্যর্থ হয়ে গেল সদাগর মশাই। মন্ত্রী মহাশয়, সকল আশা আপনার ব্যর্থ হয়ে গেল। বলছেন আপনি আমার সকল আশা ব্যর্থ? মানে আপনার কোনো ভাষায় আমি বুঝতে পারছি না, কি বলতে চাইছে? সদাগর মশাই, আজ পূর্বের বেলা পশ্চিমে চলে গেছে। আমার দাদুভাইকে দেখতে না পেয়ে রানীমা অঝোর নয়নে কান্না করছিল। মন্ত্রী মহাশয়, আমি রানীমাকে বললাম যে রানীমা, আপনি অঝোর নয়নে কান্না করছেন কেন? রানীমা বলল, আমার লক্ষাই এখন পর্যন্ত রাজপ্রাসাদে ফিরে আসেনি। আমি রানীমাকে বললাম যে রানীমা, আপনি কাঁদবেন না, আমার দাদুভাইকে যে করেই হোক আমি ফিরিয়ে নিয়ে আসবো। আমি দাদু ভাইয়ের খোঁজে বেরিয়ে বললাম, গিয়ে দেখি দাদু ভাই আমাদের যে গোসা ঘর আছে না, ওই নোংরা গোসা মন্দিরের মধ্যে প্রবেশ হয়ে আছে। অসম্ভব! সে আমার দুধের বালক লক্ষিন্দর সে নোংরা গোসা ঘরে কিসের অভাবে, কিসের তরুণই সেই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে? অভাব রয়েছে সদাগর মশাই, অনেক অভাব রয়েছে। মন্ত্রী মহাশয়, গোসা ঘরের দরজা খোলার পূর্বে দাদু ভাই আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করে
অস্বীকার করার পর গোসাঘরের দরজা খুলে দেয়। গোসাঘরের দরজা খোলার পর দাদু ভাই আমাকে বলে যে দাদু আমি আর লেখাপড়া করব না, লেখাপড়ার বদলে আমি যে বিয়ে করতে চাই। আমার লক্ষেন্দ্র বিয়ে করতে চায়? আমার দাদু ভাই মন্ত্রী মহাশয়, আমার লক্ষেন্দ্র বিয়ে করতে চায়, আর সেই কথা আমি বিশ্বাস করব? বিশ্বাস করুন সদাগর মশাই, আমি যা সত্য তাই বলেছি। মন্ত্রী মহাশয়, সে আমার এখনো দুধের বালক, যার মুখ থেকে হয়তো মাতৃ দুধের গন্ধ যায়নি, সে বিবাহের সহমত হবে, আর সেই কথা আমার বিশ্বাস করতে হবে। এখন আমি নিশ্চিত সে আমার লক্ষেন্দ্র বিয়ের নেশায় উন্মাদ নয়, হয়তো বিয়ের নেশায় উত্তেজনা করেছেন আপনি। আমি বিশ্বাসঘাতক, আমি বিশ্বাসঘাতক, আপনি প্রতারক, আমি প্রতারক, আপনি প্রবঞ্চক, প্রবঞ্চক আর বিশ্বাসঘাতক এই প্রতারকের আমার প্রাসাদে কোনো স্থান নেই। এই মুহূর্তে আপনার আমার প্রাসাদ করে দেখুন, আমি আপনার মুখ দর্শন করতে চাই। শেষ পর্যন্ত এই পাওনাখানাই আমার ছিল, যাকে আমি কোলে পিঠে করে এই চম্পুলার রাজপ্রাসাদে বড় করেছি, সেই আজ আমাকে বলে বিশ্বাসঘাতক, প্রতারক। হ্যাঁ, আমি বিশ্বাসঘাতক, আমি প্রতারক। সদাগর মশাই, এই বিশ্বাসঘাতক, প্রতারক মন্ত্রী, বৃদ্ধ মন্ত্রী মহাশয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে চিরদিনের জন্য চলে যাচ্ছে, চিরদিনের জন্য চলে যাচ্ছে। দাঁড়ান মন্ত্রী মহাশয়, ও আরো কিছু কিছু বলবেন? বলুন, বলুন, আর কি বলবেন বলুন। না না মন্ত্রী মহাশয়, না, সন্তানের মায়ে পড়ে নিজের কাছে নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম। মন্ত্রী মহাশয়, বলুন না একটা কথা, যদি কোনো অপুত্র সন্তান পিতা মাতার বক্ষ মাঝে লাথি মারে, তাহলে কি সেই পিতা মাতা পারে সেই অপুত্র সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে? পারে না। মনে করুন না, আপনি বয়োজ্যেষ্ঠ আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন, আমি করেছি বড় ভুল, তাই বলে আপনি আমায় ক্ষমা করুন মন্ত্রী মহাশয়। সদাগর মশাই, আমি অনেক পূর্বেই ক্ষমা করে দিয়েছি। আমি জানি আপনার হৃদয়খানা যতই কঠিন হোক, তবু কমল, আপনার হৃদয়ে মায়া মমতা রয়েছে। মন্ত্রী মহাশয়, তাই তো আজ লক্ষিন্দর আমার দাদু ভাই আমাকে বলেছে 7 দিনের মধ্যে যদি আমার বিয়ের ব্যবস্থা না করা হয়, তাহলে আমার সুন্দর জীবনকে আমি গঙ্গার জলে বিসর্জন করে দেব। সেই কথা শোনার সঙ্গে সঙ্গেই আমি নিজের কাছে নিজে হারিয়ে গেছিলাম। আমি কেন জানেন? লক্ষেন্দর আমার পাঠশালায় নিত্যটা দিন, পাঠশালায় যেত, আসতে একদিন হঠাৎ লক্ষেন্দর আমায় বলে, ও পিতা, আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে পুত্র? সবে তো তোমার শিক্ষা অর্জনের সময়, এই সময় যদি তুমি পাঠশালায় না যাও, তুমি যে শিক্ষায় পারদর্শী হবে না পুত্র। ঠিকই তো। লক্ষেন্দর তখন বলেছিল, পিতা, পাঠশালা থেকে ফেরার পথে দুলাল ধাত্রী মা বক্ষ মাঝে জড়িয়ে ধরে শুধুমাত্র কেঁদেই চলে যায়, কোনো জিজ্ঞাসা করলে পুরো কথার উত্তর দেয় না। তারপর তখনই আমার মন বলছিল, না জানি আমার সন্তান লক্ষিন্দর পিছু দুলালে ধাত্রীমার হয়তো কোনো লালসা রয়েছে,
আনয়ন করলাম দুলালের ধাত্রী মাকে প্রহরী দ্বারায় প্রাসাদে। জিজ্ঞাসা করেছিলাম দুলালের ধাত্রী মাকে, কেন আমার সন্তানকে নিয়ে প্রথম আছে শুধুমাত্র ডোকরা ডোকরা কাঁদে? দুলালে মা বলতে নারাজ। প্রধান মশাই, দুলালে ধাত্রী মাকে ব্যর্থঘাতের আদেশ করি, আর সেই দুলালে ধাত্রী ব্যর্থঘাত সহ্য না করতে পারে কাঁদতে কাঁদতে বলেছিল, অবচার তুমি তোমার সন্তান লক্ষিন্দরের এক যদি তুমি বিবাহ দাও, মরবে লক্ষিন্দর বিবাহ বাসরে ওই 10 বছরের মধ্যে। তারপর সেই কথা বলতে বলতে দুলালে ধাত্রী মা শিলায় পাষাণিত। এখনো সেই শিলাস্তম্ভ রয়েছে চণ্ডী মন্দিরের সামনে। এবার বলুন তো মন্ত্রী মহাশয়, সব কিছু জেনে শুনে কি করে আমি আমার সন্তানের বিবাহ দিস 10 বছরের মধ্যে? বলে সদাগর মশাই, নয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যখনই আপনি বিপদে পড়েছেন, সেই বিপদ থেকে তো আমি আপনাকে উদ্ধার করেছি। আপনি আমার, হ্যাঁ, আপনি আমার শেষ ভরসা। আমার আপনি কাছে আমার যুক্তি রয়েছে। চুক্তি রয়েছে? হ্যাঁ, এই বিবাহ বন্ধ করার যুক্তি আমার কাছে রয়েছে। বলুন মন্ত্রী মহাশয়, বলুন আমার কি যুক্তি রয়েছে আপনার কাছে? আপনার যুক্তি অনুসারে আমি সমস্ত কাজ করতে প্রস্তুতের মুখে হব। সদাগর মশাই, কিছু অর্থের প্রয়োজন আছে। অর্থ? হ্যাঁ, সেই অর্থ নিয়ে আমি যাব উড়িষ্যার কটক শহরে। উড়িষ্যার কটক শহর থেকে একখানা সুন্দর গিরিবাজ পায়রা নিয়ে আসবো। সে পায়রা যদি আমাদের লখাইয়ের হস্তে তুলে দেওয়া যায়, পায়রা নিয়ে আমাদের নবলক্ষের বাগানে খেলা করবে, আর দেখতে দেখতে 10টি বছর কেটে যাবে, বিয়ের কথা ভুলে যাবে। তবে তাই যদি হয় মন্ত্রী মহাশয়, আর বিলম্ব না করে